আজ আমরা পড়ব তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। এবার প্রথমেই এই চ্যাপ্টারের শুরুতে আমরা জানবো পরিবাহী। পরিবাহী পরিবাহী যে কোনো কিছু পরিবহন করবে তাকে পরিবাহী বলবো। এবার এখানে কি তড়িৎ, এখানে তড়িৎকে যে পরিবহন করবে সেই জিনিসের উপর পড়বো। তড়িৎকে কে কে পরিবহন করতে পারে, যেমন কিছু ধাতু, সেগুলোকে কি বলবো? ধাতব পরিবাহী। ধাতব পরিবাহী। অনুরূপে কিছু অধাতু আছে, সেগুলো কি বলবো? অধাতব পরিবাহী। অধাতব পরিবাহী। আর আছে এক ধরনের যাদেরকে বলবো তড়িৎ বিশ্লেষ্য। এবার ধাতব পরিবাহী। ধাতব পরিবাহী যেমন লোহা, তামা, এদের ভেতর দিয়ে কি হয়? তড়িৎ প্রবাহিত হতে পারে, এই জন্য এরা হচ্ছে কি ধাতব পরিবাহী। অধাতব পরিবাহী কি? এটা উদাহরণ যেমন গ্রাফাইট। গ্রাফাইট। আবার তড়িৎ বিশ্লেষ্য, এটা একটা যৌগিক পদার্থ হতে হয়, তবে তা বলে এই নয় যে সব যৌগিক পদার্থ তড়িৎ বিশ্লেষ্য। তবে যাই হোক, এখন একটা মোটামুটি উদাহরণ জেনে রাখি যে খাদ্য লবণ এই জাতীয় একটা উদাহরণ হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের। এবার এরা প্রত্যেকে যে তড়িৎ পরিবহন করে এদের ক্ষেত্রে সমন্বয়। সমন্বয় বলতে বোঝাতে যাচ্ছি এদের ক্ষেত্রে ধাতব ও অধাতবর ক্ষেত্রে তড়িৎ পরিবহন হয় মুক্ত ইলেকট্রন। মুক্ত ইলেকট্রন দ্বারা। আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে কি হয়? এদের ক্ষেত্রে সংগঠক আয়ন দ্বারা। আয়ন দ্বারা। তাহলে প্রথম যে জিনিসটা বোঝা গেল, এদের ক্ষেত্রে মুক্ত ইলেকট্রন দ্বারা তড়িৎ পরিবহন হবে, এর ক্ষেত্রে কি হয়? আয়ন দ্বারা তড়িৎ পরিবহন। এবার আমরা এখানে এই চ্যাপ্টারে পড়ব এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ সম্বন্ধে এবং আনুষঙ্গিক যা জিনিস আছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের। প্রথমেই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে আমরা যেটা পড়ব সেটা হলো, এক্ষেত্রে তড়িৎ বিশ্লেষ্য, আর একটা কথা আছে তড়িৎ অবিশ্লেষ্য। তড়িৎ বিশ্লেষ্য, তড়িৎ অবিশ্লেষ্য। অবিশ্লেষ্য, তড়িৎ বিশ্লেষ্য, অবিশ্লেষ্য, মোটামুটি বোঝা যাচ্ছে দুটো দু রকমের জিনিস, মানে একে অপরের বিপরীত। তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে কিছু কিছু যৌগিক পদার্থ আছে যাদের ক্ষেত্রে কি হবে, আমরা যদি গলিত বা দ্রবীভূত, তাকে গলিত, এক হচ্ছে গলিত আর একটা কি দ্রবীভূত। দ্রবীভূত, এই দুটো কথা মনে রাখতে হবে। এটাকে জলে দ্রবীভূত করি মূলত। গলিত বা দ্রবীভূত অবস্থায় এদের ভেতর দিয়ে তড়িৎ পাঠালে এরা কি হবে? বিশ্লেষিত হয়ে যায়, অর্থাৎ ভেঙে যায়। তাদেরকে আমরা বলবো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। অপরদিকে কিছু কিছু পদার্থ আছে যাদেরকে গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পাঠালে এদের ভেতরে তড়িৎ পরিবাহিত হয় না, এদেরকে কি বলবো? তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। এবার যেমন এই জাতীয় উদাহরণ হচ্ছে যেমন খাদ্য লবণ, NaCl, তড়িৎ বিশ্লেষ্য, একটু আগে যেটা বলেছিলাম। বা অবিশ্লেষ্য যেমন চিনি। এমনি সাধারণ দেখবে খাদ্য লবণের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ ঘটালে তড়িৎ বিশ্লেষিত হবে এবং এর ক্ষেত্রে তড়িৎ প্রবাহ ঘটবে। কিন্তু চিনি জলীয় দ্রবণের ক্ষেত্রে চিনিতে জল দিলে বা জলে চিনি যোগ করলে সেক্ষেত্রে যদি তড়িৎ পাঠানো হয় তাহলে এই ক্ষেত্রে কিন্তু এর কোনো বিশ্লেষণ হবে না, এই জন্য এটাকে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ বলে। আর এই যেহেতু বিশ্লেষিত হয় এই জন্য একে বলা হয় কি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এবার তাহলে সংজ্ঞা হিসেবে কি বলবো? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলবো? যে পদার্থ গলিত বা দ্রবীভূত অবস্থায়, গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করবে এবং তড়িৎ পরিবহনের ফলে ওই পদার্থ বিশ্লেষিত হয়ে নতুন পদার্থে পরিণত হতে পারে হয়। আবার অবিশ্লেষ্য পদার্থ, যেক্ষেত্রে তড়িৎ প্রবাহ পাঠানো ওর ভেতর দিয়ে যা মানে তড়িৎ প্রবাহ ঘটালে তড়িৎ প্রবাহ হবে না। ঠিক আছে? এবার
তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কয় প্রকারের? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। এই যে ভাগ করব তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তার তীব্রতা অনুযায়ী, অর্থাৎ সে জলীয় দ্রবণে বেশি মাত্রায় বিয়োজিত হয় না কম মাত্রায়। এই জন্য তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তার বিয়োজনের মাত্রা অনুযায়ী তাকে একটা বলা হয় তীব্র, আরেকটা হচ্ছে মৃদু। তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কি? তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হচ্ছে তাহলে যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে আয়নিত হবে, আর যাদের ক্ষেত্রে আংশিক বা অল্প রূপে আয়নিত হয় তাদেরকে আমরা বলবো মৃদু। যেমন তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH, পটাশিয়াম হাইড্রোক্সাইড KOH, তারপর হচ্ছে তোমার সালফিউরিক অ্যাসিড আছে। এখানে সালফিউরিক অ্যাসিডের দু রকম হতে পারে, একটা হচ্ছে লঘু আর একটা হচ্ছে গাঢ়। লঘু যেটা, এই লঘু সালফিউরিক অ্যাসিড তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ লঘু, অর্থাৎ এরা জলে কি হবে NaOH ভেঙে গিয়ে Na+ আর OH- সম্পূর্ণরূপে ভেঙে যাবে, যতগুলো থাকবে প্রায় বেশিরভাগটাই ভেঙে যাবে। আর মৃদু কি, যেমন কার্বনিক অ্যাসিড H2CO3, এর ক্ষেত্রে কি হয়, যদি কার্বনিক অ্যাসিড অনেক যে অণু থাকলো জলে দেওয়া হলো, দিলে তার মধ্যে কিছু সংখ্যক কার্বনিক অ্যাসিডের অণু জলে আয়নিত হবে। আবার ধরো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH4OH, অনুরূপে এরও ক্ষেত্রে কি হবে, NH4+ আয়ন আর OH- আয়ন, NH4+ আয়ন OH- আয়ন। এইরকমভাবে যে ভাঙাটা, এটা কি হবে, সামান্য পরিমাণে হবে। আমরা যতগুলো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের অণু ব্যবহার করলাম, জলে দিলাম, তার থেকে সামান্য পরিমাণে এইরকমভাবে ভেঙে গেল। এই জন্য একে বলা হচ্ছে মৃদু আর একে বলা হচ্ছে তীব্র। এদের সংজ্ঞাগুলো এবং এর সঙ্গে উদাহরণ করতে হবে। যাই হোক, এরপরে আমরা কয়েকটা জিনিস জানবো যে আয়ন, এটা আমরা নিচু ক্লাসে পড়ে এসেছি। আয়ন কি? আয়ন 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 হচ্ছে তড়িৎগ্রস্ত পরমাণু বা পরমাণু পুঞ্জ। তড়িৎগ্রস্ত পরমাণু আর পরমাণু পুঞ্জ, এই যে দুটো কথার মধ্যে পার্থক্য কি? ধরো Cl ক্লোরিন, এটা একটা মাইনাস, তাহলে ক্লোরিন পরমাণু ঋণাত্মক অবস্থায় আছে, তাহলে এটা পরমাণু, সে তড়িৎগ্রস্ত। আবার হতে পারে ধরো নাইট্রোজেন আর হাইড্রোজেন পরস্পর যুক্ত হয়ে NH4+ অ্যামোনিয়াম আয়ন তৈরি করলো, তাহলে কি হচ্ছে, নাইট্রোজেন পরমাণু আর হাইড্রোজেন পরমাণু নিয়ে এই আয়ন তৈরি, ওই জন্য কি বলা হচ্ছে পরমাণু পুঞ্জ আকারে, একক পরমাণু হিসেবে। অর্থাৎ পরমাণু বা পরমাণু পুঞ্জ যখন আধান প্রাপ্ত হয়, অর্থাৎ চার্জ থাকে তার উপর, তখন তাকে বলবো কি আয়ন। এই আয়ন দু প্রকারের হয়, এক হচ্ছে ক্যাটায়ন, আরেকটা হবে কি অ্যানায়ন। ক্যাটায়ন বলবো ধনাত্মক আধানযুক্ত যারা, তাদেরকে বলবো ক্যাটায়ন। অর্থাৎ ধরো NH4+, যত প্লাস থাকবে, Na+, আবার ধরো K+, এগুলো সব কি হচ্ছে ক্যাটায়ন। অ্যানায়ন কি, Cl-, OH-, SO4(2)-, এগুলো হচ্ছে কি অ্যানায়ন। ঠিক আছে, তাহলে আয়ন দু প্রকার, এক হচ্ছে ক্যাটায়ন আর একটা হচ্ছে অ্যানায়ন। এরপরে আমরা তড়িৎ বিশ্লেষণ, এতক্ষণ যেটা বললাম পদার্থ হিসেবে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এরপরে আমরা পড়ব তড়িৎ বিশ্লেষণ। আমরা সেটা একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হয়েছে, আর এই তড়িৎ বিশ্লেষণ এই জিনিসটা হচ্ছে কি, এই জিনিসটা হচ্ছে একটা পদ্ধতি। এবার সেই কি পদ্ধতিটা হচ্ছে যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে আমরা যাকে বললাম, ওই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হতে পারে গলিত বা দ্রবীভূত, যে কোনো কিছু অবস্থায় যখন ওর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পাঠানো হবে, তড়িৎ প্রবাহ পাঠানো হলে ওই তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা কি হবে, বিয়োজিত হয়ে নতুন পদার্থ উৎপন্ন করবে। এই যে পুরো পদ্ধতি,
এই পদ্ধতিটাকে আমরা বলবো তড়িৎ বিশ্লেষণ। অর্থাৎ আমরা ধরে নিচ্ছি যে ওই আগের মতো উদাহরণ NaCl এবার বা কপার সালফেট, এরা তো একটা যৌগিক পদার্থ আর এরা তড়িৎ বিশ্লেষ্য। এদের দেখা যায় যে এদের ভিতর দিয়ে তড়িৎ চালনা করলে Na+ গলিত বা দ্রবীভূত অবস্থায় Na+Cl-, আর কপার সালফেটের ক্ষেত্রে কপার 2+ SO4 2- উৎপন্ন হয়। কী হয়, তড়িৎ প্রবাহের ফলে এরা এইরকমভাবে আয়নে ভেঙে যায়। আয়নগুলো আবার কী করে, ইলেকট্রন গ্রহণ বর্জনের মাধ্যমে এরা কী হয়, পরমাণুতে পরিণত হয়, আর পরমাণু পরে অণুতে পরিণত হয়। অর্থাৎ আর শেষে NaClটা না পেয়ে NaCl থেকে NaCl যাই হোক অন্য কিছু পাচ্ছি। এই যে পদ্ধতিটা, যে পদ্ধতিতে তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো মধ্য দিয়ে তড়িৎ পাঠানো হলো এবং তারা গলিত দ্রবীভূত অবস্থা থাকাকালীন এদের যে ভেঙে গিয়ে নতুন পদার্থ তৈরি করলো, এই সম্পূর্ণ ঘটনাটাকে আমরা কি বলবো বা পদ্ধতিটাকে বলবো তড়িৎ বিশ্লেষণ। ঠিক আছে, এবার তড়িৎ বিশ্লেষণ, তাহলে নিশ্চয়ই আমাদের একটা প্রশ্ন যাবে যে তড়িৎ বিশ্লেষণ কি কোথায় করবো? আমরা কি এমনি যে কোনো ধরো এমনি কি খাদ্যদ্রব্য নিয়ে তার উপর কি দুটো তার দিয়ে দিলে কি তড়িৎ বিশ্লেষণ হয়ে যাবে নাকি? এবার এই তড়িৎ বিশ্লেষণ করার জন্য আমরা একটা যন্ত্র ব্যবহার করবো, যে যন্ত্রটার নাম হচ্ছে ভোল্টামিটার। ভোল্টামিটার এই ভোল্টামিটার যন্ত্রে তড়িৎ বিশ্লেষণ ঘটানো হয়। এবার এই ভোল্টামিটার যন্ত্রে মোটামুটি যে জিনিসটা থাকে, আচ্ছা সেটার আগে তার আগে এখানে কতগুলো কথা বলে দিই। ভোল্টামিটার যন্ত্রে আর একটা জিনিস এই ভোল্টামিটারের ভেতরে থাকে তড়িৎদ্বার। এবার ভোল্টামিটার যন্ত্রটা কি বা কিরকম ভাবে থাকে বা তড়িৎ বিশ্লেষণ ঘটাবো যে যন্ত্রটা, সেটা একটা মোটামুটি কার ভিতরে করতে পারি। ধরো এরকম একটা বিকার নেব, এই বিকারটাতে কি করব, প্রথমে আমরা এই গলিত দ্রবীভূত বারবার বলছি যে কথাটা, ধরো যে কোনো একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিলাম, সেই তড়িৎ বিশ্লেষ্য পদার্থটাকে জলে দিয়ে দিলাম, খাদ্য লবণ NaCl, এটাকে জলে দিয়ে দিলাম, অর্থাৎ লবণ বা নুনটাকে জলে দিয়ে গুলিয়ে নেওয়া হলো বা জলে দেওয়া হলো। এবার এখানে দুটো ধাতব, আবার অনেক ক্ষেত্রে অধাতব হয়, ধাতব বা অধাতব পাত বা দণ্ড আংশিকভাবে এই দ্রবণে ডুবিয়ে রাখা হলো। এবার এগুলো এমনি সোজাভাবে দাঁড়িয়ে আছে, তা মানে এমনি যে দাঁড় করে দিয়েছি এরকমভাবে থাকবে না, এগুলো কি হয় কাঁচের একটা নলের ভেতরে করে থাকে। যাই হোক, এবার এই দুটো আংশিক নিমজ্জিত এই যে ধাতব বা অধাতব যে পাত বা দণ্ড বলা হলো, এইগুলোকেই বলা হয় তড়িৎদ্বার। আর NaClটাকে কী করা হয়েছে, জলে দ্রবীভূত করে দেওয়া হয়েছে। এবার এদেরকে কী করতে হবে, এটা এই তারের মাধ্যমে ব্যাটারির সঙ্গে যোগ রাখা হলো। আবার এখানটা একটা চাবি সিস্টেম, চাবি করে দিলে তাহলে বা সুইচ করে দিলে, এই সুইচটা এখানে গিয়ে সুইচটা দিলে তাহলে কী হবে, পুরো বর্তনী সম্পন্ন হলো। তখন কী হবে, এই NaCl ভাঙবে, ভেঙে গিয়ে কিছু নতুন পদার্থ তৈরি হবে। এবার আমার মূল কথা হচ্ছে যে এই যে পুরো ব্যবস্থা, এটাকে কী বলবো, ভোল্টামিটার। এই ভোল্টামিটারে এই যে দুটো ধাতব বা অধাতব দণ্ড আংশিকভাবে দ্রবণে নিমজ্জিত থাকে, এদেরকে কী বলা হয়, তড়িৎদ্বার। এই দুটোকে বলা হয় তড়িৎদ্বার। আর এখানে এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থটাকে জলে দেওয়া হয়েছে। এবার এই তড়িৎদ্বার, এখানে দেখা যাচ্ছে যে দুটো এইরকমভাবে আংশিক নিমজ্জিত আছে, তাহলে তড়িৎদ্বার নিশ্চয়ই দুটোর নাম কিন্তু এক নয়, দুটো আলাদা জিনিস। একটা হচ্ছে ধনাত্মক ধর্মী হতে হয়, আরেকটা হচ্ছে ঋণাত্মক ধর্মী। এই জন্য দুটোর নাম দুরকম, এই তড়িৎদ্বার দুরকম হয়। এক হচ্ছে ক্যাথোড, আরেকটা কি অ্যানোড। একটা হচ্ছে ক্যাথোড আর একটা হচ্ছে অ্যানোড। এবার এইটা করার আগে নিজেদের বোঝার সুবিধার্থে এবং মনে রাখার জন্য, ক্যাথোডটা সবসময় ক্যাথোডের ইংরেজিতে সি দিয়ে শুরু, আর ক্যাটায়ন সি দিয়ে শুরু, তাহলে ক্যাটায়ন যাবে ক্যাথোডের দিকে, ক্যাটায়ন ক্যাথোডের দিকে যায়, তাহলে ক্যাটায়ন ক্যাথোড CC, আর অ্যানায়ন অ্যানোডের দিকে যায়।
অ্যানোডের দিকে। তাহলে ক্যাটায়ন যাবে ক্যাথোডের দিকে, এটা একটু মনে রাখার জন্য বলছি। সি তাহলে ক্যাটায়ন যদি ক্যাথোডের দিকে যায়, তাহলে ক্যাটায়ন একটু আগে বলছিলাম যে ধনাত্মক ধর্মী, সে কখনই সবসময় চাইবে একটা আয়ন সেটার বিপরীত আয়নের দিকে যেতে। অর্থাৎ ক্যাটায়ন ধনাত্মক ধর্মী হলে তাহলে ক্যাথোড বলে যে জিনিসটাকে বলা হলো, এইটার মধ্যে তো যে কোনো একটা ক্যাথোড হবে, যে কোনো একটা তো অ্যানোড হবে। তাহলে ক্যাটায়ন যে ধরে নিচ্ছি, এই ক্যাটায়ন এখানে সোডিয়াম ক্লোরাইড Na+ ধরে নিচ্ছি, Na+টা এই যদি ক্যাটায়ন হয়, তাহলে ক্যাটায়নটা কি হচ্ছে, যাবে কোন দিকে, ধরো যাচ্ছে এদিকে, তাহলে এ নিজে কি ধর্মী হতে হবে, ঋণাত্মক ধর্মী হতে হবে, এটা নিজে ঋণাত্মক ধর্মী। আবার আরেকটা ধরো এখানে অ্যানায়ন কিছু যদি Cl- ধরি, সে তাহলে সবসময় চাইবে কি, চাইবে যেতে প্লাসের দিকে, তাহলে Cl- প্লাসের দিকে যাচ্ছে, তাহলে প্লাসের দিকে যাচ্ছে মানে এ তাহলে ধনাত্মক ধর্মী এই দণ্ডটা, তাহলে ধনাত্মক ধর্মী যেটা, তাহলে এইটাকে ধনাত্মক ধর্মী, তাহলে এটা হচ্ছে অ্যানায়ন, তাহলে এইটা তাহলে কি হবে অ্যানায়ন, তাহলে মানে অ্যানোডে যাবে, তাহলে এইটার নাম হবে কি অ্যানোড। আর এই ক্যাটায়ন কোথায় যাচ্ছে, ক্যাথোডের দিকে, ক্যাথোডের দিকে যাবে, তাহলে এর নাম হবে ক্যাথোড। ক্যাথোড তাহলে এখানে একটা জিনিস দেখো, ক্যাটায়ন যাচ্ছে ক্যাথোডের দিকে, অ্যানায়ন যাচ্ছে অ্যানোডের দিকে, তাহলে ক্যাটায়ন যেখানে যাচ্ছে সেটার নাম হবে ক্যাথোড, আর এই অ্যানায়ন যার দিকে যাচ্ছে সে হবে অ্যানোড। এবার তাহলে এক্ষুনি বলা হলো যে ধনাত্মক ধর্মী সবসময় ঋণাত্মকের দিকে যায়, তাহলে ক্যাথোড এই দণ্ডটা নিজে কী হবে ঋণাত্মক ধর্মী, আর অ্যানোড এই দণ্ডটা নিজে কী হবে ধনাত্মক ধর্মী, কারণ অ্যানায়নটা অ্যানোডে যাচ্ছে, এ তার মানে ধনাত্মক ধর্মী। তাহলে ক্যাথোডটা হচ্ছে ঋণাত্মক ধর্মী আর অ্যানোডটা যেটা সেটা হলো ধনাত্মক ধর্মী। ঠিক আছে, এরপরে মোটামুটি আশা করি বোঝা গেল এটা। এরপরে তবু তোমরা এটা বই ধরে ধরে একটু পড়বে, দেখবে পরপর ধীরে ধীরে বুঝতে পারবে, কারণ একসঙ্গে ধরতে পারবে না ক্যাথোড অ্যানোড কোনটায় কোন দিকে যাচ্ছে, একটু বুঝতে প্রথমে অসুবিধা হয়। এরপরে আমরা পড়ব কতগুলো যৌগ যাদের তড়িৎ বিশ্লেষণ কিভাবে হয় বা ক্যাথোড অ্যানোডে কী বিক্রিয়া হয়। প্রথমে একের দাগে হচ্ছে জলের তড়িৎ বিশ্লেষণ, জলের তড়িৎ বিশ্লেষণ জলের সংকেত কি H2। আগের চ্যাপ্টারে আমরা পড়ছি জল একটা কি যৌগ, সমযোজী যৌগ। তো সমযোজী যৌগ হলে তো এ তো আয়নিত হবে না, এই জন্য বিশুদ্ধ জল প্রায় সম্পূর্ণরূপে অআয়নিত অবস্থায় থাকে। এই জন্য জলের তড়িৎ বিশ্লেষণ করতে গেলে সামান্য পরিমাণ জলে অ্যাসিড যোগ করতে হয়, অ্যাসিড যোগ করলে জলের বিয়োজন ঘটে, তাহলে জল নিজে বিয়োজিত হয়ে আয়নীয় বিয়োজন ঘটবে, বিয়োজিত হয়ে H+ প্লাস OH- ভাঙবে। এবার এটা H+ বলে যে লিখলাম, বাস্তবে H+ এর কোনো অস্তিত্ব নেই। হয় কি যে জলের দুটো অণু প্রথমে H3O+ হাইড্রোনিয়াম আয়ন প্লাস OH- আয়ন, তবে আমরা ব্যালেন্স করা বা ক্যাথোড অ্যানোড বিক্রিয়া লেখার সুবিধার্থে এইটা ধরেই করে নিই। তাহলে জল ভেঙে গিয়ে কী হলো H3O+ আর OH-। এবার এই যে জিনিসটা ভাঙলো, এটাও তো আমাদের কিছু ভোল্টামিটারে করতে হবে। এক্ষেত্রে প্ল্যাটিনাম যা সংকেত পিটি, প্ল্যাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করা হচ্ছে। ক্যাথোড অ্যানোডটাকে কী নিলাম, প্ল্যাটিনাম নিলাম, প্ল্যাটিনাম তড়িৎদ্বার নিয়ে তড়িৎ বিশ্লেষণ ঘটানো হয়। এবার জল, তাহলে জলের অণু একটা হচ্ছে H3O+ আয়ন ভাঙলো, একটা অংশ, একটা OH- ভাঙলো, বা H+ আর OH-, তাহলে দুটো বিক্রিয়া হলো, এক হচ্ছে ক্যাথোড বিক্রিয়া, ক্যাথোড বিক্রিয়া কি হবে, ক্যাটায়ন যদি এখানে ক্যাটায়ন বলতে H+, তাহলে সে কী করবে, ক্যাটায়ন সবসময় ইলেকট্রন নিয়ে পরমাণুতে পরিণত হবে, হাইড্রোজেন পরমাণুতে। এরকম দুটো হাইড্রোজেন পরমাণু পরস্পর যুক্ত হয়ে গিয়ে কী হবে, হাইড্রোজেন অণুতে পরিণত হবে। এবার অ্যানোড বিক্রিয়া, এই অ্যানোড বিক্রিয়াটা কী হবে, তাহলে এখানে অ্যানায়ন বলতে কি OH- জলের আয়নীয় বিয়োজন যেটা পেলাম, OH- সে চাইবে ইলেকট্রন ত্যাগ করে OH পরিণত হবে। তাহলে
এই ওইচটা দেখা যায় যেটা ব্যালেন্স করার জন্য 4টে নিয়ে নাও, নিলে দেখা যাবে যে এটা কী হবে, জল H2O দুটো তৈরি হয়ে গেল, তাহলে হাইড্রোজেন 4টে মিলে গেল, আর অক্সিজেন দুটো হলো ওখানে, আর দুটো ধরো এখানে অক্সিজেন O2 আকার হয়ে যাবে। তাহলে কী হলো, জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড বিক্রিয়া সেখানে কী গ্যাস তৈরি হয়, হাইড্রোজেন গ্যাস, আর অ্যানোডে কী তৈরি হয়, অক্সিজেন গ্যাস। এবার এইখানে একটা জিনিস দেখো, OH মাইনাস কটা তৈরি নিয়েছি আমরা শেষ ব্যালেন্স মানে শেষ লাইনের ক্ষেত্রে 4টে, আর হাইড্রোজেন দুটো। এখানে জলের যে তড়িৎ বিশ্লেষণ করা হয়েছিল এগুলো তো হাইড্রোজেন কটা নেওয়া হয়েছে, হাইড্রোজেন নেওয়া হয়েছে একটা, OH মাইনাস এখানেও একটা, তাহলে পুরোটাকে 4 দিয়ে গুণ করে দিলে এইটার সঙ্গে মানে ম্যাচ করে যাবে, ঠিক আছে। এই অবস্থায় দেখো আরেকটা জিনিস লক্ষ্য করো, যে হাইড্রোজেন যদি এখানে যদি 4 ধরে নিই, জলের ক্ষেত্রে 4 যদি ধরে নিই, 4 ধরে নিলে 4H2O ভেঙে গিয়ে কি হচ্ছে 4H প্লাস প্লাস OH মাইনাস আয়নে ভেঙে যাচ্ছে। এবার OH মাইনাস তাহলে 4, OH মাইনাস 4টে, H প্লাস 4টে, তাহলে এখানে এই H কটা হলো 4টে H প্লাস, তার মানে একটা নিয়ে করছিলাম, তাহলে এটাকে 4 করে দিলে 4 ইলেকট্রন 4, আবার এটাকে যদি 4 মানে 2 যদি ধরি, 2 ধরলে এটা তাহলে 2 অণু হয়ে গেল। আর ওই যে মাইনাসটাকে এখানে তো এই জন্য হিসাব করার জন্য আমি বলছিলাম প্রথমে 4 ধরে নিতে, 4 যদি ধরে নেওয়া হয় তাহলে কি হলো, অক্সিজেন তাহলে 1 আয়তন, আর হাইড্রোজেনটা দেখো সামনে 2 আছে মানে 2 আয়তন। তাহলে জলের তড়িৎ বিশ্লেষণে আয়তনগত যদি দেখা হয়, আয়তনগত যদি দেখা হয়, হাইড্রোজেন ইজ টু অক্সিজেন, দেখো হাইড্রোজেন কি হচ্ছে সামনে 2 আর অক্সিজেন সামনে কত কিছু নেই মানে 1, তাহলে আয়তন অনুপাত কত হলো 2:1, ঠিক আছে। এটা হচ্ছে জলের তড়িৎ বিশ্লেষণে হাইড্রোজেন আর অক্সিজেনের আয়তনগত অনুপাত 2:1। এবার এখানে আরেকটা জিনিস লক্ষ্য করো, আয়তনটাকে যদি ওজনে কনভার্ট করি তাহলে হাইড্রোজেন 4, হাইড্রোজেনের কি হচ্ছে একটা H পরমাণু মানে 1, তাহলে ওজন অনুপাত যদি নেই, ধরো এইখানটা ওজন অনুপাত নিলে, ওজন অনুপাত সেটা হচ্ছে আয়তনগত ধরা হলো, এটা ওজনগত অনুপাত ধরা হবে। ওজনগত যদি ধরি তাহলে 4টে হাইড্রোজেন মানে কত 4 গ্রাম, 4:2 অক্সিজেন O2 তৈরি হলো না, এখানে 2H2 তৈরি হলো, এখানে O2 মানে একটা O মানে 16, তার মানে কত 16 গুণিত 2 মানে 32, তাহলে এটাকে সরল করলে কত হবে অনুপাত থাকে, তাহলে 1:8, তাহলে এর ওজনগত অনুপাত হাইড্রোজেন অক্সিজেন 1:8, আর আয়তনগত অনুপাত কি হবে 2:1। তাহলে এই হচ্ছে জলের তড়িৎ বিশ্লেষণ সম্পূর্ণ। আচ্ছা, জলের তড়িৎ বিশ্লেষণ তো হলো, এছাড়াও কতগুলো যৌগের এইরকমভাবে তড়িৎ বিশ্লেষণ আমাদের আছে। এক হচ্ছে গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণ, আচ্ছা আগে প্রথমে থিওরি অংশগুলো বলে দিই, পরে কিছু কোশ্চেন আকারে বলে দিচ্ছি। আচ্ছা, গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণ, তাহলে গলিত NaCl এর মানে সোজা কথা সোডিয়াম ক্লোরাইডকে গলিয়ে নেওয়া হয়েছে, তাহলে এটা ফিউজ অবস্থায় আছে, গলানো মানে ফিউজ অবস্থায় আছে, ওই জন্য এ ভেঙে গিয়ে কী হবে গলিত অবস্থায় Na প্লাস Cl মাইনাসে পরিণত হবে। এবার তাহলে ক্যাটায়ন, এটা একটা অ্যানায়ন, তাহলে এরও ক্ষেত্রে আগের মতো জলে যেমন করেছিলাম ক্যাথোড বিক্রিয়া, আচ্ছা ক্যাথোড বিক্রিয়া এখানে তাহলে ক্যাথোডে কে যাবে ক্যাটায়ন, একটু আগে বলছি সির সঙ্গে সি কথাটা মনে রাখবে, তাহলে ক্যাথোডে ক্যাটায়ন গেলে ক্যাটায়ন এখানে কি প্লাস ধর্মী যে হয় সে ক্যাটায়ন, তাহলে Na প্লাস ধর্মী, Na প্লাস, তাহলে ও কি করবে প্লাস ধর্মী মানে ও কি করবে ইলেকট্রন গ্রহণ করবে, করে পরমাণুতে পরিণত হবে, যেহেতু পরে একটা প্লাস তাহলে একটা ইলেকট্রন নিয়ে Na-তে পরিণত হবে। আর অ্যানোড বিক্রিয়া কি হবে, এখানে অ্যানায়ন এর সঙ্গে এই কথাটা মনে রাখবে, অ্যানায়ন Cl মাইনাস যেহেতু ঋণাত্মক ধর্মী অ্যানায়ন বলা হচ্ছে,
এ আবার কী করবে, ইলেকট্রন ত্যাগ করবে, করলে সিএল এ পরিণত হবে। এরকম দুটো সিএল পরমাণু পরস্পর যুক্ত হয়ে গিয়ে কী হবে, Cl2, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের গলিত অবস্থায় তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে সোডিয়াম ধাতু পাওয়া যাবে, অ্যানোডে ক্লোরিন গ্যাস পাওয়া যাবে। জল হলো গলিত খাদ্য লবণের তড়িৎ বিশ্লেষণ হলো। এরপরে আরেকটা আছে যেটা হচ্ছে কপার সালফেট। কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ। কপার সালফেট CuSO4 এর জলীয় দ্রবণ এর তড়িৎ বিশ্লেষণ হবে। এবার এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে তাহলে তড়িৎ বিশ্লেষণ করার সময় এই যে তড়িৎ দ্বার বলা হয়েছিল, এখানে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণের সময় দু রকম তড়িৎ দ্বার আমরা ব্যবহার করতে পারি। এক, কপার সালফেট তড়িৎ বিশ্লেষণ করব কপার তড়িৎদ্বার হিসেবে কপারকেই তড়িৎদ্বার হিসেবে নিয়ে, আবার আরেকটা করতে পারি কপারকে না নিয়ে প্ল্যাটিনামকে নিয়ে। এবার কপারকে নিয়ে যদি তড়িৎ বিশ্লেষণ করি, আমাদের এইটাই দেখলাম, আমরা এটাই প্রথমে করবো, এই কপারটাকে কপার তড়িৎদ্বার নিয়ে। তাহলে কপার সালফেট CuSO4 তড়িৎ বিশ্লেষণের প্রথম বিক্রিয়াগুলো কী হবে, তাহলে বিক্রিয়াতে প্রথমে কপার সালফেট CuSO4 এ ভেঙে যাবে, ভেঙে গেলে যেহেতু সালফেট SO4 2- হয়, তাহলে কপারটা কী হবে 2+, কপার 2+ SO4 2-। এবার তো আগে যেমন NaCl যখন করা হয়েছিল সেটা কেবলমাত্র গলিত হয়েছিল বলে তার ভিতরে জল টল কিছু ছিল না, কিন্তু কপার সালফেটের জলীয় দ্রবণ, ফলে এতে জল আছে H2O, জল ভাঙলে H+ OH- হবে। তাহলে এখানে দু রকমের ক্যাটায়ন পাওয়া গেল, একটা কপার 2+, একটা H+, আর অ্যানায়ন এখানে SO4 2-, OH-। তাহলে এর যখন ক্যাথোড বিক্রিয়া হবে, ক্যাথোড বিক্রিয়া করার সময় তখন কি হবে, তখন যেতে পারে কি কপার 2+ যেতে পারে, আবার H+ যেতে পারে, কিন্তু দুজন তো যাবে না, যাবে প্রথম কেউ একজন প্রথমে যাবে, দুজন মধ্যে প্রথমে একজন যাবে। এবার দেখা যায় যে এক্ষেত্রে এই কপার 2+ আগে ক্যাথোডে পৌঁছে যায় H+ তুলনায়। কারণ কি, এক্ষেত্রে দেখা যায় যে এই যে কপার 2+টা ইলেকট্রন গ্রহণ করার যে প্রবণতাটা সেটা হচ্ছে H+ তুলনায় বেশি, কারণ H+ আয়ন অপেক্ষা কপার 2+ আয়ন কম তড়িৎ ধনাত্মক ধর্মী, আর কম তড়িৎ ধনাত্মক ধর্মী হলে সে আগে গিয়ে ক্যাথোডে পৌঁছবে। তাহলে এখানে সোজা কথা কপার 2+টা প্রথমে ইলেকট্রন ক্যাথোডে গেলে ও ইলেকট্রন নিয়ে ধাতব কপারে পরিণত হবে। অর্থাৎ ধরো এইরকমভাবে যদি সেই ভোল্টামিটারটা ভাবি, তাহলে এখানে কপার সালফেট দ্রবণ নেওয়া হয়েছে জল নিয়ে, আর এখানে একটা দুটো দণ্ড দেওয়া আছে, একটা হচ্ছে কপারের তৈরি, আরেকটা কপারের তৈরি, দুটো আর দুটোকে ব্যাটারির সঙ্গে যোগ করা আছে। এবার এইটা ধরো ক্যাথোড, তাহলে ক্যাথোডে গেল কপার 2+টা সেই ইলেকট্রন নিয়ে কপার ধাতুতে পরিণত হবে। কপার ধাতুতে পরিণত হলে এটা তো কপারের তৈরি বা তামার তৈরি, এই কপারের উপর আবার কি হবে, ওই কপার ধীরে ধীরে সঞ্চিত হবে। আর অপরদিকে অ্যানোডে কি হবে, মানে অ্যানোড বিক্রিয়ায় কি হয়, অ্যানোডের ক্ষেত্রে এখানে SO4 2- আর OH- এই দুটো অ্যানায়নের থেকেও দেখা যায় এই কপার যে অ্যানোড হিসেবে কপারটা নেওয়া হয়েছিল সেই কপারের ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা আরও বেশি। তাহলে যদি হয়, তাহলে সেই যে অ্যানোড হিসেবে যে কপার দণ্ডটা নেওয়া হয়েছিল সেই কী করবে, তাহলে ইলেকট্রন ত্যাগ করলে কপার কী হবে 2+ পরিণত হবে, +2 ইলেকট্রন। তাহলে কী হলো, এই SO4 2- OH- এরা ইলেকট্রন ওখানে গিয়ে আগে অ্যানোডে গিয়ে ত্যাগ করবে না, তার পরিবর্তে কী হলো, এই অ্যানোড হিসেবে ব্যবহৃত কপার দণ্ডটাই ও কী করবে, ইলেকট্রন ত্যাগ করবে, করে কপার 2+ পরিণত হয়ে যাবে। ফলে কপার 2+ অর্থাৎ আয়নে পরিণত হলে এই ধাতুটা যখন আয়নে পরিণত হবে, তাহলে ধাতুর এই যে নিমজ্জিত অংশ থেকে কী হবে, একটু একটু করে ক্ষয় হবে। তাহলে এই অংশটা অ্যানোডটা ক্ষয়প্রাপ্ত হবে, মানে ধীরে ধীরে সরু হবে, পাতলা হবে। আর ক্যাথোডটা তার উপরে তো এই যে কপারটা জমা হওয়ার ফলে এই ক্যাথোডটা ধীরে ধীরে মোটা বা পুরু হবে। ওই জন্য এক্ষেত্রে কী হয়, কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ কপার তড়িৎদ্বার ব্যবহার করে যখন করা হবে,
ক্যাথোডটা ধীরে ধীরে পুরু বা মোটা হবে, আর অ্যানোডটা ধীরে ধীরে পাতলা বা ক্ষয়প্রাপ্ত হবে। ঠিক আছে, এই হলো এর ক্যাথোড বিক্রিয়া, এর অ্যানোড বিক্রিয়া। ঠিক আছে, আর এই প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে যে বিক্রিয়াটা ওটা পরে করে দিচ্ছি আবার। যাই হোক, একটা জিনিস বুঝলাম যে কপার সালফেটের জলীয় দ্রবণে কপার তড়িৎদ্বার ব্যবহার করে আমরা যদি তড়িৎ বিশ্লেষণ ঘটাই, প্রথমে কি হবে, কপার সালফেট ভাঙবে কপার 2+, SO4 2-, জল ভাঙবে H+, OH-। এবার ক্যাটায়ন হিসেবে কপার 2+ আর H+, কিন্তু ক্যাথোডে কি হবে, এই যে কপার 2+টা আগে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা দেখাবে, ফলে ও কপার ধাতুতে পরিণত হবে। আর অ্যানোডে কি হবে, কপার যে তড়িৎদ্বার ব্যবহার করা হয়েছিল সেই তড়িৎদ্বারটাই নিজে কি করবে, ইলেকট্রন ত্যাগ করে কপার 2+এ পরিণত হবে, ফলে এই তড়িৎদ্বারটা ধীরে ধীরে পাতলা বা ঝাঁঝরা, পাতলা বা ক্ষয়প্রাপ্ত হবে। আর এই দুটোর তুলনায় কপার প্রথমে কি করবে, ইলেকট্রন ত্যাগ করবে, এই তড়িৎদ্বারটাই প্রথমে ইলেকট্রন ত্যাগ করবে। এইগুলো কপার সালফেটের জলীয় দ্রবণে কপার তড়িৎদ্বার ব্যবহার করে তড়িৎ বিশ্লেষণ। ঠিক আছে, এরপরে এই তড়িৎ বিশ্লেষণ, এই যৌগগুলো তড়িৎ বিশ্লেষণ আমাদের এই 10-এর সিলেবাসে আছে, এগুলো একটু ভালো করে করবে। তার মানে আমরা মোট কতগুলো করলাম, এক হচ্ছে জল H2O, 2 হচ্ছে গলিত NaCl, 3 হচ্ছে কপার সালফেটের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ। এই 3টে বললাম। ঠিক আছে, এবার এই তড়িৎ বিশ্লেষণ সম্পর্কিত কিছু জিনিস জানবো, যে তড়িৎ বিশ্লেষণের সময় আমরা যে তড়িৎ প্রবাহটা পাঠাবো, কারেন্ট দু প্রকারের আছে, একটা হচ্ছে এসি বা অল্টারনেট কারেন্ট, আর একটা ডিসি বা ডাইরেক্ট কারেন্ট। তড়িৎ বিশ্লেষণের সময় আমরা ডাইরেক্ট কারেন্ট ব্যবহার করবো, এক্ষেত্রে অল্টারনেট কারেন্ট ব্যবহার করবো না। কারণ ডাইরেক্ট কারেন্ট ব্যবহার না করে যদি অল্টারনেট কারেন্ট ব্যবহার করি, তাহলে কী হবে, এটা তড়িৎ বিশ্লেষণ, ধর কোনো একটা জিনিস আয়নিত হচ্ছে, তার যখনই কারেন্টের অভিমুখ চেঞ্জ হয়ে যাবে, তখন কী হবে, এই যে বিশ্লেষণ, যেটা বিশ্লেষিত হবে, তার এই যে আয়নের যে পরিণত হলো, তার সে আবার ঘুরিয়ে তো এখানে চলে আসতে পারে। ফলে অল্টারনেট কারেন্ট আমরা ব্যবহার করি না, আমরা যা করবো এখানে ডাইরেক্ট কারেন্ট ব্যবহার করবো। অর্থাৎ পোলারিটি চেঞ্জ হয় বলে অল্টারনেট কারেন্টের ক্ষেত্রে আমরা এই জাতীয় কারেন্ট এক্ষেত্রে ব্যবহার করব না। এক্ষেত্রে একমুখী পরিবর্তন হিসেবে ওই ডাইরেক্ট কারেন্ট ব্যবহার করবো পরিবর্তনের জন্য। আর 2 হচ্ছে এখানে, তাহলে আমরা কি করলাম, তড়িৎ প্রবাহ পাঠিয়ে রাসায়নিক পরিবর্তন করলাম। তার জন্য শক্তির কীরকম পরিবর্তন হলো, তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হবে, তড়িৎ থেকে রাসায়নিক এই অংশে রূপান্তরিত হবে। ঠিক আছে, তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হবে। মোটামুটি আজকে এতটা পর্যন্তই থাক, পরের দিন এর বাকি যে অংশটা আছে সেটা হবে।